গল্প আকাশ ধোঁয়াময় পূর্ব ৪৩ লেখা সিদ্ধাতুল মুমতাজ। অষ্টরা দই দিয়ে একটা ডেজার্ট বানিয়েছিল সন্ধ্যায়। ডিনারে ওইটা আমিরের জন্য নিয়ে আসলো। আমির খেয়ে যদি এক বাক্যে প্রশংসা করে, অষ্টরার জীবন ধন্য হবে। কলিং বেল বাজাতেই দরজা খুলল আফজাল। অষ্টরাকে দেখে খুব খুশি হয়ে গেল সে। দাঁত কেলিয়ে বলল, আরে বিদেশি ম্যাডাম, কেমন আছেন? অষ্টরা মুচকে এসে বলল, ভালো আছি, তুমি ভালো আছো? অষ্টরার মুখে বাংলা শুনলে আফজালের খালি হাসি পায়। সে হাসতে শুরু করলো। অষ্টরা ব্রুকুসকে বলল, আমির আছে? ভাই মাত্র বাসায় আছে, এখন গোসলে, আপনি বসেন। ওকে, আই অ্যাম ওয়েটিং। অষ্টরা ড্রয়িং রুমে বসলো। আফজাল বসলো ওর বরাবর। সেন্ট্রাল টেবিল থেকে পেয়ারা তুলে অষ্টরার দিকে এগিয়ে বলল, ম্যাডাম খান, আমাদের দেশীয় জিনিস, খুব মজার। থ্যাঙ্কস, আমি খাবো না, ভাইয়ের পছন্দের ফল। আচ্ছা দাও। আফজাল পেয়ারা দেওয়ার বাহানায় অষ্টরা হাত ধরার সুযোগ পেল। অষ্টরার সাথে সাথে হাত সরিয়ে ফেলল। ছেলেটাকে তার অসহ্য লাগে। অকারণেই গাধার মতো তাকিয়ে থাকে। খুব বিরক্তিকর। অষ্টরা আফজালকে এখান থেকে তাড়ানোর জন্য বলল, কিপ ইট অন ফ্রিজার। এটা কি ম্যাডাম? ডেজার্ট ফর আমির। আপনি রান্না করেছেন? ইয়া, তাহলে অসাধারণ হবে। সরি, অসাধারণ মানে ওয়ান্ডারফুল। ও, অসাধারণ। জি ম্যাডাম। আচ্ছা, তুমি রেখে আসো, না হলে মেল্ট হয়ে যাবে। আফজাল রান্না করে চলে গেল। এই সুযোগে অষ্টরা আমিরের বেডরুমে ঢুকে পড়ল। আফজাল থাকলে কখনো ওকে আমিরের বেডরুমে ঢুকতে দিত না। আমির গোসল করছে। অষ্টরা বিছানায় বসল। হঠাৎ ভুম ভুম শব্দে ভয় পেয়ে গেল অষ্টরা। তারপর বুঝলো ফোন বাজছে। আমিরের ফোন ভাইব্রেশন ছিল। এই অবস্থায় আমিরকে ডাকতেও পারছে না সে, আবার ফোনও ধরতে পারছে না। কার না কার ফোন। অষ্টরা ফোন ধরে কি বলবে? মোবাইলের স্ক্রিনে ভেসে উঠেছে ইংরেজিতে লেখা 4টি অক্ষর, আম্মু। অষ্টরা আকাশপাতাল চিন্তা করে শেষমেশ সিদ্ধান্ত নিল মোবাইলটা ধরবে। অষ্টরা ফোন রিসিভ করতেই ওই পাশ থেকে স্বপ্না বললেন, কী অবস্থা বাবু, রাতে খেয়েছিস? আফজাল কিন্তু আমার কাছে নালিশ করেছে তুই সকালে নাস্তা করিস না। কেন করিস না বাবা? আমি যে টেনশনে থাকি বুঝিস না তুই? কোনো অজুহাতে চলবে না। এখন থেকে রোজ সকালে নাস্তা করবি, না হলে কিন্তু আমি ওষুধও খাবো না। অষ্টরা চুপ করে রইল। কথা বলতে অস্বস্তি লাগছে তার। স্বপ্না বললেন, কথা বলছিস না কেন আমির? হ্যালো। অষ্টরা কোমল গলায় বলল, আসসালামু আলাইকুম আন্টি। মেয়েলি কণ্ঠ শুনে স্বপ্নার পিলে চমকে উঠল। অবাক হয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম। কে? আমি অষ্টরা। আমির, আমি ফ্রেন্ড। অষ্টরার ব্যাপারে স্বপ্না আমিরের কাছে শুনেছিলেন, তাই চিনতে অসুবিধা হলো না। ওর হেসে বললেন, ও, চিনতে পেরেছি। তুমি ভালো আছো মা? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো মা, তোমার দোয়ায় খুব ভালো আছে। আচ্ছা, তুমি কি মুসলিম? না, কিনু? তাহলে সালাম দিলে যে? আমি সালাম দেওয়া শিখেছি। খুব ভালো। বিদেশি হয়ে এত সুন্দর বাংলা বলা কিভাবে শিখলে মা? অষ্টরা হেসে বলল, আমি চেষ্টা করি বাংলায় কথা বলা, আমি ভালো লাগে। স্বপ্নার মনে হচ্ছে উনি কোনো 2 বছরের বাচ্চা মেয়ের সাথে কথা বলছে, যে সদ্য কথা বলা শিখেছে। স্বপ্না বললেন, আমি কোথায় মা? হি ইজ অন শাওয়ার। ও, আমি আসলে ওকে বকিনি দেওয়ার জন্য ফোন করেছিলাম, বুঝেছো? ওর ভাগ্যটা ভালো যে ফোনটা তুমি ধরেছ। অষ্টরা হেসে ফেলল। স্বপ্না বললেন,
তোমরা তো পাশাপাশি ফ্ল্যাটেই থাকো, তাই না মা? আমার ছেলেটাকে একটু দেখে শুনে রেখো প্লিজ। ও খুব ব্যাপারা। ব্যাপারা মানে কেয়ারলেস? ও আচ্ছা, হি ইজ একটু কেয়ারলেস। আমি তোমাকে একটা দায়িত্ব দিতে চাই অষ্টরা। কি দায়িত্ব আন্টি? এখন থেকে তুমি প্রতিদিন আমাকে জানাবে আমি কয়টায় ব্রেকফাস্ট করছে, কয়টায় লাঞ্চ করছে, ডিনার করছে এবং সারাদিন কী কী খাচ্ছে, ঘুম থেকে কয়টায় উঠছে, সব কিছু জানাবে। পারবে না? অষ্টরা কণ্ঠে খুশির ঢেউ মিশিয়ে উচ্চারণ করলো, হ্যাঁ পারবো। অষ্টরার আগ্রহে হাসলেন স্বপ্না। সন্তুষ্ট হয়ে বললেন, লক্ষ্মী মেয়ে। আর আমি যে তোমাকে এসব করতে বলেছি এটা যেন ও না জানে। জানবে না। আপনি না বলা আমি এই কথা বলতাম না। স্বপ্না হেসে দিলেন, আচ্ছা তাই? হ্যাঁ আচ্ছা আন্টি। আমির ফেভারিট ডিশ কি আপনি জানেন? হ্যাঁ জানি তো, কেন জানবো না? আমির বিরিয়ানি খুব পছন্দ করে। বিরিয়ানি? আন্টি প্লিজ বিরিয়ানির রেসিপি বলেন, আমি শিখতে চাই। স্বপ্না কপালে হাত দিয়ে বললেন, তুমি আমিরের জন্য বিরিয়ানি রান্না শিখবে? হ্যাঁ কেন, শিখতে পারি না? আচ্ছা মা, আমি তোমাকে শিখিয়ে দেবো। এক্ষুনি? এখনই শেখাতে হবে? হ্যাঁ, কালকে আমিরের বার্থডে, আমি সারপ্রাইজ দিতে চাই। স্বপ্ন অবাক হয়ে গেলেন। উনি মা হয়ে ছেলের জন্মদিন ভুলে গেছেন, অথচ কোথাকার কোন বিদেশি মেয়ে আমিরের জন্মদিন সারপ্রাইজ দেওয়ার জন্য বিরিয়ানি রান্না শিখতে চাইছে। সীমা নীলাব্রের মেকআপ রুমের সামনে দাঁড়িয়ে আছে। এক্সাইটমেন্ট, নার্ভাসনেস সব কিছু একসাথে কাজ করছে। এতদিন সীমার সুযোগ খুঁজত নীলাব্রের সাথে একবার কথা বলার। আজকে সে সুযোগ হয়েছে। নীলাব্র নিজেই তাকে ডেকেছে। কেন ডেকেছে সীমা জানে না, কিন্তু সীমা আজকে নীলাব্রের কাছে শেষবারের মতো মাপ চাইবে। অতীতের করার পাপের জন্য সে এখন যথেষ্ট অনুতপ্ত। বুকে সাহস জুগিয়ে বড় করে নিঃশ্বাস ছাড়ল সীমা। তারপর দরজায় নক করলো। নীলাব্র গম্ভীর মুখে বলল, কে? সীমা দরজা দিয়ে মাথা বের করে বলল, আসতে পারি? নীলাব্র সামনে এসে বলল, ও মিস সীমা, আসুন। দরজা লক করে ভিতরে আসুন প্লিজ। সীমার বুকের ভিতর তাক দিনাদিন চলছে। নীলাব্র দরজা লক করতে বলেছে মানে নিশ্চয়ই ব্যক্তিগত বিষয়ে কথা বলবে। সীমা খুশি মনে দরজা লক করে নীলাব্রের সামনে এসে দাঁড়ালো। নীলাব্র চেয়ারে পায়ের উপর পা তুলে বসেছিল। এবারে এক পা নামিয়ে বিনয়ী গলায় প্রশ্ন করল, কেমন আছেন মিস সীমা? নীলাব্রের মুখে মিস সীমা নাম অনেকটা ফোড়ন কাটার মতো লাগছে। সীমাও তাকে আপনি বলে সম্বোধন করলো। ভালো আছি, আপনি কেমন আছেন? নীলাব্র চেয়ারে হেলান দিয়ে বলল, নিচের ঠোঁটে আঙুল ঘষতে ঘষতে বলল, ভালো থাকতে দিচ্ছেন কই? আচ্ছা আপনি কি আমাকে কোনোভাবেই শান্তিতে থাকতে দিবেন না? আপনার জীবনের মূল উদ্দেশ্যই কি আমাকে উত্ত্যক্ত করা? আর কোনো উদ্দেশ্য নেই আপনার? সীমা ভ্রু কুঁচকে বলল, মানে? নীলাব্র সীমার দিকে ঝুঁকে ক্রুদ্ধ গলায় বলল, বুঝতে পারছেন না? আপনার তো বোঝার কথা। নিজে নিজে বুঝে গেলে ভালো, না হলে আমাকে কষ্ট করে বোঝাতে হবে। নীলাব্র কথা শেষ করে শার্টের হাতা ভাঁজ করতে শুরু করলো। সীমা ঢোক গিলে বলল, অতীতের প্রসঙ্গ আবার কেন টেনে আনছো? আমি সব কিছুর জন্য লজ্জিত, কতবার ক্ষমা চেয়েছি, তবুও কেন? ওই শালি একদম নাটক করবি না। তোর এই ন্যাকামি ক্যামেরার সামনে গিয়ে করিস, আমার সামনে না। গালি দিচ্ছ কেন? তোরে যে এখনো আমি কিছু করি নাই, এটাই তোর সৌভাগ্য। ভালোই ভালো স্বীকার কর, নাইলে কপালে বহুত দুঃখ আছে। কি স্বীকার করব? নীলাব্র চেঁচিয়ে বলল, আমার নাটক শুরু করছস? তুই আমার নামে তোহার কাছে গোপন চিঠি পাঠাস নাই? সীমা যেন আকাশ থেকে পড়ল। গোপনের চিঠি মানে? কিসের গোপন চিঠি? আর তোহাটাই বা কে? নীলাব্র হঠাৎই নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। আচমকা উঠে দাঁড়ালো আর একটা ভয়ঙ্কর কাণ্ড করলো। এক হাতে সীমার গাল চেপে ধরে ওকে দেওয়ালের সাথে ঠেকিয়ে উঁচুতে তুলতে লাগলো। সীমা বেবাচে খেয়ে গেল। নীলাব্রের চোখে বিস্ফোরণ।
মুখে হিংস্রতা, ভয়ের সীমায় শরীরে রক্তহীন হয়ে আসতে চাইছে। নিঃশ্বাস আটকে যাচ্ছে। নীলাব্র এমন করতে পারে সীমা কখনো ভাবেনি। দুই হাতে নীলাব্রকে ধাক্কাতে ধাক্কাতে প্রাণপণে বাঁচার চেষ্টা করছে সীমা। নীলাব্র আরও শক্ত করে চেপে ধরল। রাগে কিরমির করে বলল, তোর এত বড় সাহস কীভাবে হয়? তুই অনুমতি ছাড়া আমার আর রিম্মির ছবি কীভাবে তুললি? আর ওই ছবি তোর কাছে কীভাবে পাঠাইলি? তোর কি জীবনের মায়া নাই? মরার পাখনা গজাইছে? সীমার চোখ দিয়ে পানি উপচে পড়ছে। চোখ মুখ রক্তবর্ণ হয়ে আসছে। নীলাব্র ছেড়ে দিল সীমার গলা। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল সে। তারপর কাজটা শুরু করলো। নীলাব্র সীমার চুলের মুঠি ধরে ওকে দাঁড় করালো। এক হাতে শক্ত করে সীমার দুই গাল চেপে ধরে তীক্ষ্ণ গলায় বলল, বল, তোহাকে চিঠি কেন পাঠাইছস? কোন সাহসে? সীমা হাত জোর করে বলল, বিশ্বাস করো, আমি চিঠির ব্যাপারে কিছুই জানি না। তোহা নামের কাউকে আমি চিনিও না। বিশ্বাসঘাতক, ছলনাময়ী, ডাইনি, তোর মতো পতিতারে আবার বিশ্বাস? এবার সীমা চটে গেল। ধমক দিয়ে বলল, মুখ সামলে কথা বলো নীলাব্র। নীলাব্র শক্ত হাতে চড় দিল সীমাকে। দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে সীমার কপাল ফেটে গেল। মেকআপ রুমে এত চিৎকার চেঁচামেচি শুনে দরজার বাইরে মানুষও জড়ো হয়ে গেছে। নীলাব্র দরজা খুলে বের হতেই সবাই হুড়মুড়িয়ে ভিতরে ঢুকলো। হইচই শুরু হলো। নীলাব্র কোনো কিছুর তোয়াক্কা না করে ভবন থেকে বের হয়ে গেল। উৎস বীর ঠেলে ভিতরে আসলো। সীমার অবস্থা দেখে সবার দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করে বলল, এই ঘটনা বাইরে যেন না ছড়ায়। নীলাব্র উন্মাদের মতো রাস্তায় হাঁটছে। মাঝে মাঝে মাথার চুল খামচে ধরছে। তার সব কিছু অসহ্য লাগছে। চিঠির পেরেক যদি সীমা না হয়, তাহলে আর কে? কার এত বড় সাহস নীলাব্রর সামনে পেলে তাকে খুন করে ফেলত? চিঠির মালিককে খুঁজে বের করতে না পারলে কপালে খুব দুর্ভোগ আছে, চলবে।